আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের নতুন অধ্যায় শুরু করতেছি, তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন অধ্যায়ের আজকে আমাদের ফার্স্ট রিভিশন ক্লাস। তড়িৎ রসায়ন অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এবং খুবই সিম্পল প্রশ্নে পরীক্ষা হয়। তো তড়িৎ রসায়নের মধ্যে একটা ভাইরাল টপিক আছে, সেটার নাম হচ্ছে পাত্রে রাখা যাবে কি যাবে না। এই প্রশ্নটা যে কতবার বোর্ড পরীক্ষায় আসছে এবং হচ্ছে ইএমএফ নির্ণয় করতে হবে, কোষের ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাও বের করতে হয়। তো এই দুটা প্রশ্ন কমন, এই দুটা প্রশ্ন যদি ভালো করে শিখতে পারো এই অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন ইনশাল্লাহ পারবা। তো আমাদের এই অধ্যায় থেকে যে তড়িতের বাকি যে অংশটা আছে, ব্যাটারি, তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ, এগুলো খুবই কম আসে। এখানে ম্যাথমেটিক্স আসে বেশি, অঙ্ক করতে হয়। তো পাত্রে রাখা যাবে কি যাবে না এই অঙ্কটাই বেশি আসে পরীক্ষায়। এটা ভালো করে শিখলে এই অধ্যায়টা ভালো করে পারা যাবে। তো এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক অঙ্ক তো আসেই, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আজকে আমাদের তড়িৎ রসায়নের ফার্স্ট রিভিশন ক্লাসে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো আমি এটা দেখানোর আগেই তোমাদেরকে উদ্দীপকটাকে দেখাই, প্রশ্ন দেখাই, তারপরে আমি তোমাদেরকে ভেতরের ইতিহাসটা দেখাবো। তো একটু জুম ইন করে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা প্রশ্ন একটু আমাকে জানাও। উদ্দীপক দেখা যাচ্ছে ভালো করে? আচ্ছা, তো এখন আমরা যাই আমাদের এখানে উদ্দীপকটা কি দেওয়া আছে আমরা একটু ভালো করে দেখি। এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে, জিঙ্ক সালফেটের দ্রবণ, এবং এই জিঙ্ক সালফেটের পরিমাণটা হচ্ছে 250 ml আর ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তো প্রতিটা সৃজনশীলের মধ্যে এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেখানে দ্রবণ থাকবে, দ্রবণটা কোন যৌগে সেটাও দেওয়া থাকবে, দ্রবণের পরিমাণ দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে। এরপরে দেওয়া থাকবে এই যে ই দিয়া উপর একটা শূন্য, এটাকে বলা হয় ই নট, জিঙ্ক (Zn2+) জারণ বিভব। আবার দেওয়া থাকবে বিজারণ বিভব। এগুলো হচ্ছে আমাদের বিভব, 0.76 ভোল্ট, 1.66 ভোল্ট। এই মানগুলো মুখস্থ করতে হবে না, এগুলো দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের সিম্পল সৃজনশীল বোঝার সিস্টেম। তো এই বিষয়গুলো, যে এই মানগুলো, বিভবের মানগুলো প্রতিটা সৃজনশীলই দেওয়া থাকবে, মুখস্থ করতে হবে না। তো আমাদের এখন এগুলো নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে আজকে মেন টপিক নিয়ে। সেটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন পরীক্ষা হয়, গহনঙে বেশি আবার প্রশ্নটা আসে। সেটা হচ্ছে আমরা যদি উদ্দীপকটা একটু পড়ি, গহনঙে প্রশ্নটা পড়লে ভালো করে বুঝবো। প্রশ্নে বলতেছে উদ্দীপকের দ্রবণের মধ্যে, মানে এই দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ আমি প্রবাহিত করব। মানে এই দ্রবণের মধ্যে আমি কারেন্ট দেব, কারেন্টের শক লাগাবো বা কারেন্ট প্রবাহিত করব। তো এই যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করব, কতক্ষণ যাবত? 1 ঘন্টা সময় যাবত প্রবাহিত করব। তো কি হবে এরপরে? তো বলছে যদি আমি এই দ্রবণের মধ্যে 1 ঘন্টা যাবত বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে আমাদের এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। অর্থাৎ আমাদের এখানে যে দ্রবণটা আছে সেই দ্রবণটা উত্তেজিত হবে, বিক্রিয়া করবে, রিয়াকশন করবে, টকবক করবে। তো এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। প্লাস আয়ন মাইনাস আয়ন তৈরি হবে, তো বিক্রিয়া করবে আর কি। তো এই যে তড়িৎ বিশ্লেষণ, এরপরে দ্রবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা কত হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। মনে রাখবা, বিদ্যুৎ প্রবাহিত করার আগে পাত্রের যেই ঘনমাত্রা ছিল বা যেই দ্রবণের ঘনমাত্রা ছিল সেটা কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? 0.5 মোলার। এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চালনা করার আগে। আমার কথা কি বুঝতে পারছো? কথা বইলো, কথা বুঝো না? আচ্ছা, আমাদের আচ্ছা বলি, আমাদের এই পাত্রের একটা ঘনমাত্রার মান দেওয়া আছে না? ঘনমাত্রার মান দেওয়া আছে। এই পাত্রের দ্রবণের ঘনমাত্রার মান কত দেওয়া আছে বলো? গুড, 0.5 মোলার। এটা হচ্ছে পাত্রের ঘনমাত্রা বা এই যে দ্রবণ যে আছে, দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রাটা কিন্তু বিদ্যুৎ প্রবাহ করার আগে, মানে এই দ্রবণের মধ্যে কোনো বিদ্যুতের হিট দেই নাই, মানে বিদ্যুৎ চালনা করি নাই।
কারেন্টের শক আমি এখানে দেই নাই, অর্থাৎ বিদ্যুৎ দেওয়ার আগে একটা সিম্পল দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার। বিদ্যুৎ আমি এখনও এর মধ্যে ঢুকাই নাই। কথা কি বুঝছো? তো এখন আমাদের পরবর্তী কথাটা হচ্ছে গিয়ে, আমি বিদ্যুৎ দেই নাই, যখন আমি বিদ্যুৎ দিব, অর্থাৎ এই দ্রবণের মধ্যে যখন আমি কারেন্টের প্রবাহ করব, তখন এই পাত্রের ঘনমাত্রা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কীরকম হবে, কতটুকু মানে চেঞ্জ হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার পরবর্তী মানটা কত, সেই মানটা আমার বের করতে বলছে। আর এই প্রশ্নটাই আমার ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় গহনঙে আসে। একটা পাত্র থাকবে, সেই পাত্র সিম্পল পাত্র, সেই পাত্রের ঘনমাত্রা দেওয়া থাকবে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ করার আগে থাকবে। তো আমি যদি বিদ্যুৎ প্রবাহিত করি পাত্রের মধ্যে, তখন এই পাত্রের ঘনমাত্রা কেমন হবে, সেই মানটাই আমার অঙ্ক করে বের করতে হবে। এটাই বলছে যে বিদ্যুৎ প্রবাহিত করলে বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রবণের ঘনমাত্রার মান কত হবে সেটা বের করো। তো নৌসিন, এবার বুঝতে পারছো প্রশ্ন কি বললাম? জি স্যার। ওকে, তো ক্লাসের মধ্যে নতুন জয়েন করছো মেবি মিম নামে একজন। থ্যাংক ইউ মিম, জয়েন করছো। মিম একটু আমাকে জানাও, তুমি কি শুনতে পাচ্ছ? মিম, আজকে তুমি ফার্স্ট জয়েন করছো, এই নামে আগে কখনো জয়েন করে নাই 24 ব্যাচে, তুমি তো আজকে প্রথম, এই জন্য বললাম আর কি। মিম, তুমি যদি কথা বলতে চাও তাহলে স্পিকারটা অন করে কথা বললে তোমার কথা আমি শুনতে পাবো। হাতের বাম পাশে যে চাপ দিয়েছিলা জয়েন অডিও, সেখানে আবার একটু চাপ দাও, তাহলে তোমার কথাটা আমি শুনতে পাবো। যদি তুমি ভয়েসে কথা বলতে চাও তাহলে এই কাজটা করতে হবে, আর যদি ভয়েসে কথা বলতে না চাও চ্যাট বক্সে আমাকে বলতে পারো যে তুমি আজকে প্রথম ক্লাস করতেছো কিনা, বা ক্লাস ভালো করে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। স্পিকারটা চাপ দিয়ে ওকে, থ্যাংক ইউ। তুমি কি কোনো গ্রুপ মানে ফ্রেন্ডের ইনভাইট থেকে আসছো, না গ্রুপ থেকে জয়েন হইছো, মেসেঞ্জার গ্রুপ থেকে? না, আমি ওই এনির কাছ থেকে জয়েন। আচ্ছা, এনি লিংক দিয়েছিল, ওকে। ওই সুমাইয়া এনি, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, জয়েন করছো। এবার দেখো, তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে আমাদের এই হচ্ছে সিস্টেম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিছু স্পেশাল ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের শিখতে হবে। আমি তোমাদের একটু শিখাই। তো এখানে অঙ্কগুলো করার জন্য আমার কি বের করতে বলছে, ঘনমাত্রা বের করতে বলছে। আচ্ছা, ঘনমাত্রা বের করার একটা স্পেশাল সূত্র আমরা কিন্তু জানি। সেটা কি ছিল? সেটা ছিল যে 1000 W = SMV। পড়াইছিলাম তোমাদের, দেখো মনে পড়ে কিনা। 1000 W = SMV পড়াইছিলাম না? SMV। তো আমরা এই অঙ্কটা সর্বশেষ এই সূত্র দিয়েই সমাপ্ত করব। এই সূত্র দিয়ে আমি সর্বশেষে কি করব, অঙ্কটা সলভ করব। কিন্তু এর আগে অনেক ইতিহাস বাকি আছে। তো ইতিহাসগুলো কি তোমাদের বলতেছি। তো এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম তোমাকে দুইটা রাশির মান বের করতে হয়। একটাকে বলা হয় W1, আরেকটাকে বলা হয় W2। দুইটা ভর তোমাকে আলাদা আলাদা বের করতে হবে। আমি তোমাদের এই সূত্রগুলো আলাদা করে বুঝা দিচ্ছি, তোমরা তাহলে অঙ্কগুলো ইজিলি করতে পারবে। দেখো, তো আমাদের এই অঙ্কগুলো করার জন্য W1 আর W2 এই মানগুলো ইউজ করতে হবে। তো W1 বের করার জন্য সূত্র কি? তো W1 বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এরকম। তো আমরা এখানে দুই রকম সূত্র নিয়ে কাজ করতে পারি। W1 এর সূত্র আমাদের এরকমভাবে হয় যে SMV / 1000, এইটা দিয়ে আমরা W1 বের করতে পারি। অথবা আমরা চাইলে আরেকটা সূত্র দিয়েও বের করতে পারি। সেটা হচ্ছে কি আমাদের এরকম সূত্র, খেয়াল রাখবা, আমি সবই আস্তে আস্তে তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ খেয়াল রাখবা। MIT / Fx মুখস্থ করবা বিষয়গুলো। আমি W1 এর মানটা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো, অথবা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। যে কোনো একটা সূত্র দিয়ে বের করলেই হয়ে যাবে। কথা কি বুঝছো যা বলছি?
MIT/Fx বা SMB/1000। একটু কষ্ট করে মনে রাখবা, হ্যাঁ। কখন জি স্যার। কখন কোন অঙ্কে কোনটা ইউজ করবো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করার সময় বুঝবো। তো W2টা আবার কী দিয়ে বের করা যাবে? তো সত্যি হলেও এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে W2 এই মানটা তোমার এই সূত্র দিয়েও বাহির করা যায়, একই রকমভাবে এই সূত্র দিয়েও বাহির করা যায়। তো এটা আবার কী জিনিস? W1ও একই সূত্র দিয়ে বের করা যায়, W2 একই সূত্র দিয়ে বের করা যায়, এটা আবার কেমন? এটা তো বুঝতে পারলাম না। এটা বুঝতে পারবা যখন আমরা উদ্দীপকটা ভালো করে পড়ায় তোমাদের প্র্যাকটিস করাবো। তো আপাতত মনে রাখবা এখানে আমাদের 2 রকম ভর নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করার আগে, বিদ্যুৎ প্রবাহিত করার আগে ভর, আর একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করার পরে ভর। তো একটা যৌগে বিদ্যুৎ প্রবাহিত করার আগে সেই যৌগের ভর কত ছিল সেটা W1 দিয়ে বের করা যায়, আর বিদ্যুৎ প্রবাহ করার পরে যেই ভর পাওয়া যাবে সেটাকে W2 বলা হয়। কথা কি বুঝছো? বিদ্যুৎ প্রবাহিত করার আগে ভরকে W1 দিয়ে প্রকাশ করা হয়, আর বিদ্যুৎ প্রবাহিত করার পরে যে ভর সেটাকে W2 দিয়ে প্রকাশ করা হয়। কথাগুলো কি মনে থাকবে যা বলছি? জি স্যার। আচ্ছা, তো বাকিরা রেসপন্স করো, বাকিরা যারা আছো যেমন সুমাইয়া, আনি আসো, মিম আসো, ইবা আসো, রেসপন্স করো। তো এরপরের কাজটা কি? W1 W2 বের করার পরে আমাদের পার্থক্য বের করতে হয়, যা সিম্পল W বের করতে হয়। তো সিম্পল Wটার অর্থ হচ্ছে আমাদের অঙ্কটা এরকম বের করতে হবে। আমাদের যদি আমরা দেখি যে W1টা বড় আসছে তাহলে W1 থেকে W2 বিয়োগ করব। যদি দেখি W1 এর মানটা বড় এসেছে তাহলে W1 থেকে কি করব? W2 বিয়োগ করব। যদি দেখি W2 এর মানটা বড় আসছে তাহলে আমরা Wটা বের করার জন্য যে কাজটা করব W2 থেকে W1 বিয়োগ করব। এটা হচ্ছে আমাদের নিয়ম, মনে রাখতে হবে। যদি আমরা দেখি যে আমাদের W2টা বড় আসছে, W1টা ছোট আসছে, তাহলে আমরা এই W2 থেকে W1টা বিয়োগ করে তারপরে W এর মান বের করব। আমাদের মেইনলি হচ্ছে W এর মান বের করতে হবে। W1 W2 তো বের করবো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে W এর মান বের করা, মানে এই দুটার পার্থক্য বের করা। তো এই দুটার পার্থক্য বের করতে পারি এই সূত্র দিয়েও বের করা যায় অথবা এই সূত্র দিয়েও বের করা যায়। তবে মনে রাখতে হবে W এর মানটা যাতে পজিটিভ বের হয়, অর্থাৎ যেই মানটা এখান থেকে বড় হবে সেই মানটা লিখবো আগে, আর যে মানটা ছোট হবে সেই মানটা লিখবো পরে। W1 বড় হলে W1 থেকে W2 বিয়োগ করব, আর W2 বড় হলে W2 থেকে W1 বিয়োগ করে W এর মান বের করব। আমাকে একটু জানাও এই পর্যন্ত যা যা বোঝানো হইলো বুঝতে পারলা কিনা। জি স্যার। আচ্ছা, বাকির একটু কথা বলো, বাকি এত চুপচাপ কথা বলে ভালো হইতো। ইভা, মিম, সুমাইয়ানি, বুঝতে পারতেছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে তো আমাদের W এর মানটা বের করার যদি হয়ে যায় তারপরে ফাইনালি এই সূত্র দিয়ে S এর মান বের করব। W এর মানটা পেয়ে যাবো তো নিচে, সেখানটা বসায় দিব, তারপরে কি বের করবো? S এর মান বের করবো, অঙ্ক শেষ। মানে বিদ্যুৎ প্রবাহিত করার পর দ্রবণের ঘনমাত্রা কত বের হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো অঙ্কটা আমরা বুঝতে পারলাম কয়েকটা সূত্র দিয়ে সলভ করতে হবে। W1 W2 W, তারপর হচ্ছে লাস্টে 1000 W = SMB, তারপরে অঙ্ক সলভ হবে। আচ্ছা, তো এখন আমরা এই অঙ্কটা করার জন্য আমরা দেখব এই জায়গার মধ্যে আমাদের যেই দ্রবণটা আছে সেই দ্রবণটার নাম কি? জিঙ্ক সালফেট। তো এই জিঙ্ক সালফেটের মধ্যে আমাদের ধাতু কোনটা? জিঙ্ক সালফেট তো যৌগ, এর মধ্যে ধাতু কোনটা? ধাতু বলতে পারবা ধাতু কোনটা? স্যার জিঙ্ক। এক্সিলেন্ট, জিঙ্ক। জিঙ্ক হচ্ছে ধাতু, তার মানে এই ধাতু নিয়ে কাজ হবে। মনে রাখবা আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগে ধাতু ক্যাথোডে জমা হয়, সঞ্চিত হয় আর কি। অ্যানোড থেকে ধাতুটা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্যাথোডে গিয়ে জমা হয়। তো এখানে ওভাবেই লিখতে হবে এই দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুটা ক্যাথোডে জমা হইলে তখন ভর কত, আর তড়িৎ প্রবাহিত করার পর ক্যাথোডে যে জমা হবে সেই ভরটা কত। তো চলো আমরা শুরু করি আমাদের ক্যালকুলেশন। তো আমরা প্রথমে তড়িৎ প্রবাহিত করার আগে বের করব। হ্যাঁ, তো লিখতেছি উদ্দীপকের দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। তো আমার এই দ্রবণে ক্যাথোড হচ্ছে
জিঙ্ক ধাতু, ক্যাথোডে জিঙ্ক ধাতু জমা হবে। তো আমাদের এই দ্রবণে ক্যাথোডে সঞ্চিত যে ধাতুর ভর সেটা আমরা W1 দিব। তো W1টাকে আমরা এই সূত্র দিয়ে বের করলাম, 1000 W = SMB বা SMB/1000। বলেছিলাম যে W1 বের করার জন্য এই সূত্র ইউজ করা যাবে, SMB/1000। তো আমরা W1টা এই সূত্র দিয়ে বের করতেছি প্রথম অঙ্কে। বুঝতে পারছো এতটুকু? কথা বইলো, একটু কথা বইলো। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে এস বলতে ঘনমাত্রা, এম বলতে আণবিক ভর, ভি বলতে আয়তন। এবার দেখবা তোমরা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে সব কিছু। উদ্দীপকে দেওয়া আছে যে ঘনমাত্রা এটা হচ্ছে এস এর মান 0.5 মোলার, এবং আমাদের যেই কি বলো এখানে আয়তন দেওয়া আছে কত, 250 ml। এটা হচ্ছে আয়তনের পরিচয়। তো এরপরে আমাদের দেওয়া আছে কিছু দেওয়া নাই, কিন্তু আণবিক ভরটা তো মুখস্থ আমাদের বের করতে হবে। মুখস্থ কি পারো? জিঙ্কের আণবিক ভর তো মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ তো পারা যাবে না। জানা আছে কারো জিঙ্কের আণবিক ভর, পারমাণবিক ভর? আচ্ছা, মুখস্থ করো। হ্যাঁ, লিখতেছি। এখানে ঘনমাত্রা এস হচ্ছে 0.5 মোলার। তো জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4। মুখস্থ করবা। এই যে জিঙ্ক পরমাণুটা আমাদের পরীক্ষা বেশি আসে, তো জিঙ্কের পরমাণুর যে পারমাণবিক ভর মুখস্থ করাটাই বেস্ট। মুখস্থ করবা। হ্যাঁ, 65.4 বা 65.5 দিলেও হয়, সমস্যা নেই। জিঙ্কের পারমাণবিক ভর বড় অক্ষরে 65.5। মনে থাকবে সবার এতটুকু? মুখস্থ করতে হবে। এটা দেওয়া থাকবে না কখনো, এটা ছাড়া অঙ্ক পারবা না। বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, এরপরে আমাদের আয়তন হচ্ছে 250। হ্যাঁ, 250, এটা হচ্ছে ভি এর মান। তো এগুলো যদি আমি বসায় দিই তাহলে আমাদের হয়ে যাবে অঙ্ক। দেখো, এস এর মান বসালাম, এম এর মান বসালাম, ভি এর মান বসালাম, 1000 দিয়ে ভাগ করব। তো আমাদের উত্তর হবে 8.125 গ্রাম। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করার আগে ক্যাথোডে 8.125 গ্রাম জিঙ্ক ধাতু জমা হবে। কথা কি বুঝতে পারছো সবাই এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এতটুকু আমাদের কমপ্লিট। তো এইবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে, আমরা W2 বের করব। দেখো, আমরা W1 যখন বের করে ফেলছি এই সূত্র দিয়ে, W2 আমরা এই সূত্র দিয়ে বের করব না, আমরা এই সূত্রের সাহায্য নিব। মানে বিদ্যুৎ প্রবাহিত করার পরে যেই ভর, সেটা কি MIT/Fx। তো এখানে কিছু কথা বলি। এখানে এম বলতে বোঝায় পারমাণবিক ভর, আই বলতে বোঝায় তড়িৎ প্রবাহ। আই বলতে বোঝায় তড়িৎ প্রবাহ। আমরা জানি সবাই তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ। আর টি বলতে বোঝায় সময়। সব এতটুকু বুঝছো যা বললাম? কথা বইলো। জি স্যার। আর এই এফ বলতে বোঝায় ফ্যারাডের ধ্রুবক। সেটা একটা মুখস্থ করতে হবে, মানটা 96,500। এই মানটা কখনই দেওয়া থাকবে না, মুখস্থ করবা। এফ বলতে বোঝায় ফ্যারাডে, বিজ্ঞানী ফ্যারাডের একটা ধ্রুবক মান আছে 96,500, শেষ। আর এই এক্স বলতে বোঝায় জারণ সংখ্যা। এই মানটা কি মুখস্থ পারো না? যে এফ এর মানটা 96,500, মুখস্থ পারো? ওকে। আর জারণ সংখ্যাটা কি? আমাদের একটা পরমাণু, তার যে জারণ সংখ্যা কাজ করে বিক্রিয়া, সেটা কি সেটা লিখতে হবে। এবার দেখো জিঙ্ক, আমাদের ধাতুটার নাম জিঙ্ক। এই জিঙ্ক যে আয়ন তৈরি করে সেটা পজিটিভ আয়ন। তো সেটা কিরকম হয় বলতো? জিঙ্ক 3+ না 4+ হয় বলতো? কথা বলো। জিঙ্ক প্লাস হয়। কি প্লাস হয়? 3+ না 4+? জিঙ্কের আয়নটা আর কি, পজিটিভ আয়নটা যে তৈরি হয়। নৌশিন, মিম, সুমায়ানি, কে বলতে পারবো না? জিঙ্কের আয়নটা, আচ্ছা, জিঙ্ক কিন্তু 2+ আয়ন তৈরি করে, আমরা কিন্তু জানি সবাই। জিঙ্ক 2+ আয়ন। এটা এমনিতেই বোঝানো যায়।
সালফেট আছে না, সালফেট যুক্ত থাকা মানে তো 2+ আয়ন। যে কোনো একটা পরমাণুর সাথে সালফেট যুক্ত থাকা মানে কি 2+ আয়ন। তার মানে আমাদের স্যার জিঙ্ক, এটা তো জানি। হ্যাঁ এটা যেহেতু জানো তো এটা আমার মনে রাখতে হবে, যেহেতু জিঙ্ক সালফেট তার মানে কি জিঙ্ক 2+ আয়ন তৈরি হয়। তার মানে জিঙ্কের জারণ সংখ্যা 2, আর এই দুইটাই হবে এক্স এর মান। মানে যেই ধাতু নিয়ে কাজ করবা সেই ধাতুর জারণ সংখ্যাটাই হবে এক্স এর মান। কথা কি বুঝছো? জি স্যার। এবার দেখো আমি যদি একটা পরমাণুর নাম নিই, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম এই পরমাণুর জন্য তার আয়নটা কত হয় মুখস্থ কিন্তু রাখতে হবে, বলো তো একটু। অ্যালুমিনিয়াম প্লাস হয়, এখন অ্যালুমিনিয়াম কত প্লাস হয়? 3+ হয়, মনে রাখবা। হ্যাঁ, অ্যালুমিনিয়াম কি প্লাস হয়? 3+ হয়। মনে থাকবে কথাগুলো, মনে রাখতে হবে। এই কিছু কিছু পরমাণুর আয়নটা মনে রাখতে হবে বা জারণ সংখ্যা মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম যদি থাকতো আমাদের উদ্দীপকে তাহলে আমরা এক্স এর মান লিখতাম 3, কারণ এর মধ্যে অ্যালুমিনিয়াম 3+ হয়। আর যেহেতু জিঙ্ক আছে এজন্য জিঙ্কের জন্য হবে 2। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা একটু ওয়েট। একটু ওয়েট করো, সরি। এবার দেখো, তো এখন আমরা বুঝতে পারলাম এটা যেহেতু জিঙ্ক, তো জিঙ্ক দিয়ে কাজ করতেছি। ওকে, তো আমরা পরবর্তী যাই। এখন লিখবো যে তড়িৎ প্রবাহের পর ক্যাথোডের সঞ্চিত ধাতুর ভর W2। W2 হচ্ছে কি আমাদের এই যে MIT/, আচ্ছা Fx দেওয়া যায়, NFও দেওয়া যায়, বুঝছো? NFও দেওয়া যায়, Fxও দেওয়া যায়। তো কোনো কোনো সূত্রে NF দিছে, কোনো কোনো সূত্রে X দিছে। এই N বলতে বোঝায় জারণ সংখ্যাটা আর কি। আচ্ছা, তো এবার এই যে জিঙ্কের পারমাণবিক ভর তো মুখস্থ 64.4। এরপরে আয়ের মান আর টি এর মান কি আমরা জানি উদ্দীপকে দেওয়া আছে। আয়ের মান কত আমাদের? আয়ের মান তড়িৎ প্রবাহের মান কত? 2.5। 2.5। হ্যাঁ, আর আমাদের বিদ্যুতের যে সময় 1 ঘন্টায় নিতে হবে 3600 মানে সেকেন্ড নিতে হবে, 3600 সেকেন্ড হবে। কথা বুঝছো? জি স্যার। ওকে, তো এবার আমরা নিয়ে যাচ্ছি বাকি অংশে, খেয়াল করো। তো এখন আমরা লিখলাম যে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে I 2.5 এম্পিয়ার, আর সময়কে টি দিয়ে প্রকাশ করি 1 ঘন্টা, তো যেটা হবে 3600 সেকেন্ড। আর এন এর মান তো 2, এন বলতে আই বোঝায়, এক্স এর মান বোঝায়, যা হয়তো আমাদের এখানে জিঙ্ক এর জন্য। আর এফ এর মান মুখস্থ 96,500 কুলম। তো এইগুলো আমরা যদি বসায় দিই, এম এর মান, আই এর মান, টি এর মান, এন এর মান, এই এর মান, এগুলো সব গুণ টুন করে যদি ভাগ করি তাহলে 3.05 গ্রাম হবে W2 এর মান। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করার পরে সঞ্চিত ধাতুর পরিমাণ হবে 3.05 গ্রাম। ক্লাসে বাকিরা যারা আছে এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা। বুঝছি। থ্যাংক ইউ। নৌশিন বুঝছো এবার? ক্লিয়ার? জি স্যার। এবার আমাদের বের করতে হবে ডব্লিউ পার্থক্য। এখন বলো আমরা ডব্লিউ বের করতে W1 আর W2 এর মধ্যে কোন সূত্র ইউজ করব? উপরেরটা নিচেরটা কোনটা? ডব্লিউ বের করতে হবে স্যার উপরেরটা। গুড, কারণ আমাদের এখানে W1টা বড় আসছে, W2 আসছে ছোট। তো লিখবো যে দ্রবণে অবশিষ্ট জিঙ্কের ভর W1 মানে W2 8.125 থেকে যদি আমরা বিয়োগ করি 3, তাহলে আমাদের উত্তর হবে, মানে ফলাফল হবে এখানে 5.07 গ্রাম, 075 গ্রাম। তো এই মানটা হচ্ছে ডব্লিউ এর মান, আর এই ডব্লিউর মানটাই হচ্ছে আমার এই যে ডব্লিউর মান। তো এখানে আমরা ডব্লিউর মানটা ইউজ করব, এম এর মান ইউজ করব, ভি এর মান ইউজ করব, আর এস এর মানটা বের করলে উত্তর শেষ। সর্বশেষ অঙ্কটা আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, 1000 W = SMV বা S = 1000 W/MV। তো আমরা ফাইনালি কি করব? লিখব যে ফাইনালি তড়িৎ প্রবাহের পর দ্রবণের ঘনমাত্রা হবে S = 1000 W/MV। কথা কি বুঝতে পারছো? সর্বশেষে আমরা এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ সলভ করব। বুঝতে পারতেছো কথাগুলো? জি স্যার।
তো এবার মান বসা দিই। ডব্লিউর মান কতটা হবে, এই যে এটা। এম এর মান হবে কত, ওই যে 65.4। ভি এর মান কত হবে, দেওয়া আছে, কই গেল, এই যে 250 গ্রাম। তো আমি একটু বসায়া মানটা বের করবো, তোমরা একটু ক্যালকুলেশন করো তো। 1000 আর হচ্ছে 5.075, নিচে হচ্ছে 65। আচ্ছা, তারা 65 ধরছে, 65 পয়েন্ট সামথিং হবে, ওরা ধরে নিয়েও কাজ করো। আর ইন্টু হচ্ছে 250। ক্যালকুলেশনটা করে দেখো তো উত্তর কত বের হয়। সবাই একটু করো, হাতে কলমে করো। আচ্ছা, 0.31 করছো, গুড। 0.31, স্যার 0.31। ভেরি গুড, এই তো। ওকে, তো আমাদের উত্তর হয়ে গেছে। সুতরাং তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রার মান 0.31 মোলার হয়ে গেছে অঙ্কটা। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সিস্টেম, এইভাবে আমরা অঙ্ক করতে পারবো বা অঙ্কগুলো করতে পারবো। তো দেখো অঙ্কটা ভালো করে বুঝছো কিনা এতটুকু। তো অঙ্ক কিন্তু অনেক ইজি, একেবারে ইজি। আমাদের প্রথমে W1 W2 তারপরে বিয়োগ করে তারপরে এটা করতে হয়, শেষ। তো চলো আমরা এরকমই একটা স্পেশাল অঙ্ক করি, যেটা আমাদের রাজশাহী বোর্ড 23 সালে আসে। ওকে, তো চলো আমরা শুরু করি। এখানে দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ, পাত্র বি। এখন আমাদের গণং প্রশ্নে বলেছে বিদ্যুৎ প্রবাহের পর এ পাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। দেখছো, এখানেও সেম প্রশ্ন। এ পাত্র নিয়ে কাজ করতে বলছে, এই পাত্রের বিদ্যুৎ প্রবাহিত করছি, এ পাত্রে কি করছি, বিদ্যুৎ প্রবাহিত করছি। তো বিদ্যুৎ প্রবাহিত করার পরে পরবর্তী যে ঘনমাত্রা সেটা কত আমাদের বের করতে হবে। মিম আর সুমাইয়ানি ক্লাসে আছো, এটা আমাকে জানাও কথাগুলো বুঝতে পারলা কিনা। একটু রেসপন্স করো। আচ্ছা, এরপরে দেখি আমরা। আচ্ছা মিম, একটু কথা বলো তো। মিম, তুমি কি শুনতে পাচ্ছ? জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের ওই বন্দি পাঠশালার যে ক্লাসটা সেটা কখন থেকে শুরু হয়? তোমরা যে বন্দি পাঠশালা ক্লাস করতা, শুরু তো হয় 8টায়, কিন্তু আমরা তো ভিডিও ক্লাস করি, এই জন্য যে কোনো সময় করলেই হয়। ও, সরাসরি ক্লাস করতে পারো না? সময়ের সাথে মিলে না, এই জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো আমরা এখন যাই নেক্সট। তো এখন আমরা এই অঙ্কটা করবো আগের নিয়মে। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ হবে বিদ্যুৎ প্রবাহ করার আগে W1, তারপর বিদ্যুৎ প্রবাহিত করার পরে W2। তো আমি বলেছিলাম যে এই W1 এর মানটা আমরা চাইলে এই সূত্র দিয়েও করতে পারি, এই সূত্র দিয়েও করতে পারি। তো এই প্রশ্নের মধ্যে W1 এর মানটা আমাদের এই সূত্রের পরিবর্তে এই সূত্র দিয়ে করা হয়েছে সমাধানে। আমরা এটা দেখবো একটু পরে। তো এখানে আমাদের কি দেওয়া আছে আমরা দেখি। আমার এই যে দ্রবণ, এই পাত্রের দ্রবণ, এই পাত্রের দ্রবণের মধ্যে দেওয়া আছে নিকেল নাইট্রেটের যৌগ NiNO3 2। আমি জুম করলে একটু ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, এই যে নিকেল নাইট্রেটের দ্রবণ। তো এই যে নিকেল নাইট্রেট যে দ্রবণ দেওয়া আছে, ক্লিয়ার কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এটা আমাকে জানায়ও তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো নিকেল নাইট্রেটের দ্রবণ। তো নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে ধাতু কোনটা? নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে ধাতু কোনটা একটু বলতে পারবে? নিকেল। এক্সিলেন্ট, নিকেল, গুড। তো এই যে নিকেল, এই নিকেলের যে জারণ সংখ্যা সেটা আমাকে মনে রাখতে হবে। এখন এই যৌগের মধ্যে নিকেলের জারণ সংখ্যা কত বলো তো একটু? 2। এক্সিলেন্ট, 2। নিকেল 2+। এই যৌগের মধ্যে কি হচ্ছে? নিকেল 2+ হচ্ছে। আচ্ছা, তো আমরা এই 2 বা 2+ দিয়ে হিসাব করব বা ক্যালকুলেশন করব।
তো এখন আমরা যাই, আমরা এখন অঙ্কটা সলভ করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই W1 এর মানটা বের করব। আগের মতোই সেম সিস্টেমে কাজ হবে। তো লিখব উদ্দীপকে দ্রবণে ক্যাথোডে সঞ্চিত ধাতুর ভর W1। তো W1টা তারা এই যে এটা করছে, MIT হবে, ভুলে X লিখছে, MIT বা FX হবে। এখানে M হবে নিকেলের ভর, নিকেলের যেই ভর এটা মুখস্থ রাখতে হবে 58.7 গ্রাম। নিকেল পরমাণুর ভর, আণবিক ভর 58.7 গ্রাম। আর আমার টি এর মান কত? আচ্ছা, আমাদের সময় কত ছিল আমরা দেখে আসি, উদ্দীপক থেকে যদি দেখে আসি ভালো করে তাহলে ভালো করে বুঝবো। সময় ছিল 2 ঘন্টা, তড়িৎ ছিল কি 2.5 এম্পিয়ার, আর আয়তন ছিল 500, ঘনমাত্রা ছিল 1 মোলার। ভি এর মান 500, এস এর মান 1, টি এর মান আয়ের মতো দেওয়াই আছে। এগুলো বুঝছো সবাই? একটু কথা বলো, এই মানগুলো বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন এগুলো আর দেখাচ্ছি না, আমরা এখন সমাধান দেখাচ্ছি। তো এবার আমাদের এই জায়গার মধ্যে এম এ মান দেওয়া আছে। তো নিকেলের যৌগে আমাদের এখানে এক্স এর মানটা কত? এই যে নিচের এক্সটা, যোজ্যতা 2, Ni2 প্লাসের জন্য এক্স এর মান 2। তো এরপরে আমাদের সময় তো 2 ঘন্টা, তো আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, 2 ঘন্টা সমান সমান 3600 × 2 হবে। আর আয়ের মান 2.5 এম্পিয়ার, আর এফ এর মান তো মুখস্থ 96,500 কুলম। তো এই মানগুলো যদি আমি এখানে বসে ক্যালকুলেশন করি তাহলে W1 এর মানটা হবে 5.47 গ্রাম। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা, এইবার আমরা W2 বের করব। W2 বের করার জন্য আমাদের অন্য সূত্র হবে। এই যে আমরা তো প্রথমে W1 বের করছি এই সূত্র দিয়ে, এখন W2 বের করবো কি SMB/1000 দিয়ে। আচ্ছা, তো এবার লিখব বিদ্যুৎ প্রবাহের পর ক্যাথোডে সঞ্চিত ধাতু Ni এর পরিমাণ। তো W2 হবে, এখানে S এর মান 1 মোলার দেওয়া ছিল, M এর মান তো মুখস্থ 58.7, V এর মান হচ্ছে 500, এটা আমরা জানি। তো এখন W2 বের করবো। তো W2 = SMB/1000, S এর মান, M এর মান, V এর মান 1000 দিয়ে ভাগ করলে 29.35 গ্রাম হইল। দেখো তো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা এতটুকু? দ্রুত বইল, সময় কম। এবার আমরা W বের করবো কোন সূত্র দিয়ে? W1 - W2 নাকি এটা দিয়ে বলো তো? W2 বের করবো কোন সূত্র দিয়ে? এই অঙ্কের মধ্যে দেখো মানগুলো দেখে বলতে হবে W বের করবো কোন সূত্র দিয়ে, প্রথম সূত্র দিয়ে নাকি দ্বিতীয় সূত্র দিয়ে? দেখো তো। W2টা বড়, W1 ছোট, তার মানে W2 থেকে W1 বিয়োগ করব, 2 নং সূত্র দিয়ে হবে। এই যে তো লিখতেছি যে অবশিষ্ট নিকেলের পরিমাণ W2 - W1, তো বিয়োগ টিয়োগ করলে আমাদের মান পাওয়া যাবে 23.88 গ্রাম। এইবার এই ডব্লিউর মানটা আমি লিখে দিব 1000 = ওই সূত্রে। তো লিখব যে বিদ্যুৎ প্রবাহের পর এই পাত্রের ঘনমাত্রা হবে S = 1000 W/MV। এখানে ডব্লিউর মান হচ্ছে এত, 1000 মতো 1000, M এর মান তো 58.7, V এর মান 500। তো আমাদের উত্তর হবে 0.81 মোলার।